বিসমিল্লাহির রহমানির রাহিম। সম্মানিত ভিউয়ার্স, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো যে বিএডের দ্বিতীয় সেমিস্টারের অ্যাসাইনমেন্ট বিষয় শিখন মূল্য যাচাই ও প্রতিফলনমূলক অনুশীলন 2 ইডিবিএন 23-16। প্রথমে আসছি আমরা কভার পেজ। যে কভার পেজের প্রথমে আমরা যে কোটেশন মার্ক দিব, প্রথমটাতে আমরা লিখব অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ঠিকানা। যেমন আমি এখানে উদাহরণস্বরূপ দিলাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর, স্টাডি সেন্টার, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ পাবনা, বিএড প্রোগ্রাম। এরপরে বিষয় শিখন মূল্য যাচাই এবং প্রতিফলনমূলক অনুশীলন 2 ইডিবিএন 23-16। এরপরে নির্ধারিত কাজ অ্যাসাইনমেন্টের যে শিরোনাম আছে অর্থাৎ সেই শিরোনামটা আমরা এখানে দেব। যেমন এখানে শিরোনাম শ্রেণীকক্ষে শিখন শেখানো কাজকে অধিকতর কার্যকর এবং ফলপ্রসূ করার ক্ষেত্রে বিষমতার পরিমাপের ভূমিকা। এরপর পরিচিতি, এখানে আপনার পরিচিতি লিখবেন একপাশে নির্দেশনায়, অর্থাৎ যে শিক্ষক আপনার এই ক্লাসটা নিয়ে থাকেন ঠিক আপনি সেই শিক্ষকের ঠিক নামটা এই নির্দেশনায় লিখবেন। আর উপস্থাপনায় আপনি নিজেই, যেমন এখানে আমি লিখেছি যে আমার নাম লিখেছি, কোর্সের নাম, সেমিস্টার, শিক্ষাবর্ষ, আইডি নাম্বার এবং যোগাযোগের ঠিকানা। ঠিক এভাবে আপনি কভার পেজটা তৈরি করবেন। এখন আমরা আসছি যে দ্বিতীয় পেজে যেমন এখানে সূচিপত্র, যে সূচিপত্রের এখানে প্রথমে আমরা আসছি যে ক্রমিক নোম, যেখানে ক্রমিক নোমের এখানে আমরা ক্রমিক নোম বিষয়বস্তু, এরপরে আসছে পৃষ্ঠা নম্বর। এখন এই যে আমাদের যে ক্রমিক নোম 1, যেমন এখানে লিখেছি ভূমিকা, 2 নম্বরে বিষমতার পরিমাপ ও সংজ্ঞা, 3 নম্বর বিষমতা পরিমাপের প্রয়োজনীয়তা, 4 নম্বর শ্রেণীকক্ষে শিখন শেখানো কাজে বিষমতা, 5 উপসংহার, 6 সহায়ক গ্রন্থ। এবারে আমরা আসছি তৃতীয় পেজে, যেমন এখানে ভূমিকা। কোনো স্কোর গুচ্ছের প্রকৃত স্বরূপ ও বৈশিষ্ট্য জানতে হলে কেবল তাদের কেন্দ্রীয় প্রবণতা জানলেই চলে না, তাদের বিষমতার পরিমাপ ও জানা দরকার হয়। আমরা যদি দু দল ছাত্রের কোনো একটি বিষয়ের পারদর্শিতার মধ্যে তুলনা করতে চাই, তখন তাদের স্কোর গুচ্ছের গড় মান দিয়ে তুলনা করতে পারি, কিন্তু দুটির গড় একই হলে উভয় দলের বৈশিষ্ট্য একই হবে এ কথা বলা যায় না। এক্ষেত্রে দেখতে হবে যে কোনো দলের মধ্যে চরম প্রকৃতির স্কোর সংখ্যা কত। যে দলে চরম প্রকৃতির স্কোর সংখ্যা যত বেশি থাকবে, সে দলের গড় মান তত বেশি প্রভাবিত এবং অনির্ভরযোগ্য হবে। তাই গড় ছাড়াও দল দুটির মধ্যে তুলনা করার জন্য অন্য কোনো পরিমাপ জানার প্রয়োজন আছে। বিষমতার পরিমাপ কাকে বলে? আমরা এখানে বিষমতার পরিমাপের সংজ্ঞাটা দিয়ে নিই, যে স্কোর গুচ্ছের গড়ের চারপাশে যেভাবে মানগুলো ছড়িয়ে থাকে, এই ছড়িয়ে থাকার প্রবণতাকেই বিষমতার পরিমাপ বলে। এরপরে আমরা আসছি পরের পেজে, বিষমতা পরিমাপের প্রয়োজনীয়তা। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কোনো বণ্টনের স্কোর গুচ্ছের একটি প্রতিদ্বন্দ্বীকারী মান, কিন্তু শুধুমাত্র গড়, মধ্যক ও প্রচুরক দ্বারা স্কোর গুচ্ছের সামগ্রিক বৈশিষ্ট্য প্রকাশ করা গেলেও তাদের দ্বারা রাশিমালার সব রকম ধর্ম প্রকাশ করা যায় না। ফলে শুধু কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ দ্বারা শিক্ষাগত তথ্যের প্রকৃত তাৎপর্য ব্যাখ্যা করা যায় না। মনে করি একজন শিক্ষক 10ম শ্রেণীর 2টি শাখায় গণিত বিষয়ে পাঠদান করেন। তিনি একটি পরীক্ষা নিয়ে দেখলেন যে উভয় শাখায় প্রাপ্ত গড় নম্বর 50। একটি দলের স্কোরগুলো 20 থেকে 80 আর অন্য শাখার স্কোরগুলো 35 থেকে 70 এর মধ্যে বিস্তৃত। এক্ষেত্রে উভয় শাখার গড় নম্বর 50। দুইটি শাখার গড় নম্বর 1 হলেও স্কোরগুলোর বিস্তৃতির মধ্যে পার্থক্য আছে। সুতরাং এক্ষেত্রে অবশ্যই বিষমতার পরিমাপ বিশেষ প্রয়োজন। এবারে আসছি আমরা পরের পেজে,
যেমন শ্রেণীকক্ষের শিখন শেখানো কাজকে অধিকতর কার্যকর ও ফলপ্রসূ করার ক্ষেত্রে বিষমতার পরিমাপের ভূমিকা নিম্নে ব্যাখ্যা করা হলো। যে কোনো পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো একটি শ্রেণীর শিক্ষার্থীরা মেধা এবং পারদর্শিতার দিক দিয়ে সমপর্যায়ের হলে শিক্ষকের পক্ষে শিখন শেখানো কাজকে অধিকতর ফলপ্রসূ করে তোলা যেমন সহজ হয়, তেমনি শ্রেণীতে অসম মেধা এবং পারদর্শিতার শিক্ষার্থী থাকলে সহজ হয় না। ব্যক্তিগতভাবে প্রত্যেক শিক্ষার্থীর প্রতি দৃষ্টি দেওয়া শিক্ষকের পক্ষে সম্ভবপর হয়ে ওঠে না। এতে পিছিয়ে পড়া শিক্ষার্থীরা দিনে দিনে আরও বেশি পিছিয়ে পড়ে। অপরদিকে উচ্চ মেধা সম্পন্ন শিক্ষার্থীদের অগ্রগতিও ব্যাহত হয়। এসব কারণেই শিক্ষার্থীদের বিষমতা নির্ণয় করা প্রয়োজন। বিষমতার পরিমাপ দ্বারা শিক্ষার্থীদের প্রাপ্ত স্কোরগুলোর বিস্তৃতি সম্পর্কে একটা সাধারণ ধারণা পাওয়া যায়। এটি কোনো তুলাঙ্ক এর প্রেক্ষিতে প্রাপ্ত তথ্যের তুলনামূলক বিচারে সহায়তা করে। বিষমতার পরিমাপ সম্পর্কিত তথ্য দ্বারা গড়ে প্রতিনিধিত্ব যাচাই করা যায়। বিভিন্ন ক্ষেত্রে প্রাপ্ত শিক্ষাগত পরিমাপের পারস্পরিক তুলনা করতে এ পরিমাপগুলো সাহায্য করে। এছাড়া এ পরিমাপগুলোর সাহায্যে প্রাপ্ত তথ্যের নির্ভরযোগ্যতা ও সম্ভাব্য ভুলের পরিমাপ নির্ণয় করা যায়। শিক্ষার্থীদের সঠিকভাবে মূল্যায়নের জন্য বিষমতার পরিমাপ বিশেষ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের বিভিন্ন যোগ্যতার ভিত্তিতে যদি বিভিন্ন দলে বা গ্রুপে বিভক্ত করে সেই অনুসারে শিখন শেখানো কার্যগুলি পরিচালনা করা যায়, তাহলে সঠিক ফল পাওয়া সম্ভব। বিষমতার পরিমাপের উপর ভিত্তি করে সুষম দল গঠনের মাধ্যমে শ্রেণী পঠন-পাঠনকে অধিকতর ফলপ্রসূ করে তোলা সম্ভব। সুতরাং বলা যায় যে বিষমতার পরিমাপের উপর ভিত্তি করে শ্রেণীকক্ষের শিখন শেখানো কাজকে অধিকতর কার্যকর ও ফলপ্রসূ করে তোলা সম্ভব। এবারে আমরা আসছি পরের পেজে, যে উপসংহারে আমরা যে কাজটা করব সেটা হলো যে মূল সার কথাটা এখানে সংক্ষিপ্ত কথার মধ্যে আমরা লিখব। শ্রেণীকক্ষে শিখন শেখানো একটি গুরুত্বপূর্ণ ও জটিল কাজ। একটি শ্রেণীতে বিভিন্ন ধরনের শিক্ষার্থী বিরাজমান। এক এক শিক্ষার্থীর গুণাবলী এক এক রকম। সবাই একই সমান সব বিষয়ে পারদর্শী না। তাই শ্রেণীকক্ষে শিখন শেখানো কাজকে আকর্ষণীয় ও ফলপ্রসূ করে তোলার জন্য বিষমতার পরিমাপের ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন শাখায় বিভক্ত করে পাঠদান করা। এবারে আমরা আসছি সহায়ক গ্রন্থ। যে সহায়ক গ্রন্থের মধ্যে আমরা ঠিক এভাবে লিখব, যে বই থেকে আমরা এই তথ্যটা লিখেছি: শিখন, মূল্য যাচাই এবং প্রতিফলন অনুশীলন 2, স্কুল অব এডুকেশন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর। সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো। নেক্সট আপডেট পাওয়ার জন্য বা নেক্সট অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী আপডেটের নোটিফিকেশান সর্বপ্রথম আপনিই পাবেন। সুতরাং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্বাস্থ্য এবং নেখায়াত কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।